বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আজকের বিষয় পদার্থবিজ্ঞান, কোর্স কোড 242713। কোর্সের নাম কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং। আজকে এটা 4 নম্বর লেকচারের শিরোনাম কম্পিউটার কমিউনিকেশন। এটা 4th ইয়ারের স্টুডেন্টদের জন্য। তো আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তোমরা পুরো ক্লাসটি আমার সঙ্গে থাকবে। কমিউনিকেশন এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব: কম্পিউটার কমিউনিকেশন, কমিউনিকেশন সিস্টেমের ধারণা, ডেটা কমিউনিকেশনের ধারণা, ব্যান্ডউইথ, ডেটা কমিউনিকেশন গতির শ্রেণীবিভাগ, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের সুবিধাসমূহ এবং কিছুটা বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে আমাদের ধারণা দিব। আমরা এখন আসছি যে কমিউনিকেশন এই সিস্টেম এটা কি। তো প্রথমে আসছি যে কম্পিউটার কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি। যে পদ্ধতিতে কম্পিউটার যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য ভিডিও আদান প্রদান করা হয় তাকে কম্পিউটার কমিউনিকেশন বলে। যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশন বিভিন্ন প্রকার হতে পারে, যেমন বায়োলজিক্যাল কমিউনিকেশন। এটা আমরা কিভাবে করি? মস্তিষ্ক, ষড়যন্ত্র, হাত, কান, চোখ ইত্যাদি দ্বারা আমাদের বায়োলজিক্যাল কমিউনিকেশন। গ্রাফিক্যাল কমিউনিকেশন, যেমন লেখা, ছবি, প্রতীক, এগুলো দ্বারা কিন্তু কমিউনিকেশন হয়, সেটার নাম গ্রাফিক্যাল কমিউনিকেশন। এরপরে আসছে টেলিকমিউনিকেশন। টেলিফোন, মোবাইল, টেলিভিশন, রেডিও ইত্যাদি দ্বারা যে কমিউনিকেশন সেটাকে আমরা বলছি টেলিকমিউনিকেশন। আমরা আসলে কমিউনিকেশন কি সেটা কিন্তু পড়াচ্ছি এখন। এরপরে আমাদের যে মূল টার্গেট সেটা হলো কম্পিউটার কমিউনিকেশন, সেগুলো আমরা ধীরে ধীরে বলবো আর কি। তো আধুনিক যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার নির্ভর। সব কমিউনিকেশনে কিন্তু ডেটা কমিউনিকেশন নয়। আমাদের সব কমিউনিকেশন কিন্তু আমরা আসলে ডেটা কমিউনিকেশন বলতে পারি না। ডেটা কমিউনিকেশন তখনই হবে যদি কমিউনিকেশনের জন্য ডেটা উৎপন্ন এবং প্রসেস করে তার সুনির্দিষ্ট উপায়ে ট্রান্সমিট করা হয়, সেটার নামই হবে কিন্তু আসলে ডেটা কমিউনিকেশন। আমাদের কাজ আসলে আমরা যে সাবজেক্টটি পড়াচ্ছি এটা কিন্তু ডেটা কমিউনিকেশন পড়া। তো কম্পিউটার কমিউনিকেশন আসলে আধুনিক কমিউনিকেশনের সকল স্তরেই কিন্তু আসলে কম্পিউটার দরকার, এই জন্য নাম হয়েছে কম্পিউটার কমিউনিকেশন। আসলে মূলত এটাকে আমরা ডেটা কমিউনিকেশন বলবো, আর কম্পিউটার দ্বারা আমরা কি কমিউনিকেশন করছি? ডেটা কমিউনিকেশন করছি, এই জন্য এটাকে আমরা বলবো ডেটা কমিউনিকেশন বলা যাবে। তো কমিউনিকেশন সিস্টেম কি জিনিস? কমিউনিকেশন সিস্টেম হলো যা কমিউনিকেশন নেটওয়ার্ক, ট্রান্সমিশন সিস্টেম, রিলে স্টেশন, স্যাটেলাইট, উপকেন্দ্র ও ডেটা টার্মিনাল যন্ত্রপাতির সাথে সংযুক্ত করে একটি যুক্ত ইউনিট হিসাবে ডেটা আদান প্রদান করা, এটা হলো কমিউনিকেশন সিস্টেম। মানে এতগুলো মিলে যদি একটি একক ইউনিট হিসাবে ডেটা আদান প্রদান করে, সেটা মিলেই আমরা বলবো কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ কমিউনিকেশন করে। কমিউনিকেশন সিস্টেমের উপাদান হচ্ছে কম্পিউটার, মডেম, ট্রান্সমিটার, সুইচ, রিসিভার ইত্যাদি। এগুলো হচ্ছে কমিউনিকেশন এর সিস্টেমের উপাদান। কমিউনিকেশন সিস্টেমের ধারণা সম্পর্কে আমরা একটু বলবো। কমিউনিকেশন সিস্টেম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্যের আদান প্রদান সম্ভব। আমরা এখন যে কমিউনিকেশনগুলো বলবো সবই কিন্তু আমাদের ডেটা কমিউনিকেশন বা কম্পিউটার কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন সিস্টেম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে অর্থাৎ রিলায়েবলভাবে ডেটা আদান প্রদান করা। এই যোগাযোগ প্রক্রিয়ায় 5টি মৌলিক উপাদান আছে। এই 5টি মৌলিক উপাদান কি কি? একটা হলো উৎস বা সোর্স, প্রেরক
বা ট্রান্সমিটার মাধ্যম বা মিডিয়া, গ্রাহক বা রিসিভার, আর গন্তব্য বা ডেস্টিনেশন, এই 5টি মৌলিক উপাদান আছে। আমরা পাশের যে চিত্রটি আছে এটা ডেটা কমিউনিকেশনের একটা সাধারণ ব্লক চিত্র এখানে দেওয়া আছে। দেখো আমাদের এখানে দেওয়া আছে সোর্স স্টেশন, তার মধ্যে কি আছে? সোর্স এবং ট্রান্সমিটার। এরপরে ট্রান্সমিশন সিস্টেম মাঝখানে, তারপরেরটা আমাদের ডেস্টিনেশন সিস্টেম, তার মধ্যে কি আছে? রিসিভার এবং ডেস্টিনেশন। এই ধাপগুলো মিলেই আমাদের আসলে কমিউনিকেশন সিস্টেম। আমাদের সোর্স থেকে ডেটাটা যাচ্ছে এবং গিয়ে পৌঁছাচ্ছে কোথায়? আমাদের ডেস্টিনেশনে পৌঁছা যাচ্ছে। এর মধ্যেই আমাদের টোটালটাই ডাটা কমিউনিকেশন হচ্ছে। নিচে দেখো আমাদের একটা ওয়ার্ক স্টেশন আছে, তারপর ওয়ার্ক স্টেশন থেকে মডেমের মাধ্যমে আমরা ডেটা সার্ভারে পাঠাচ্ছি। সেখানে কি আছে? এই মাঝখানের অংশটা কি? পাবলিক টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে যেতে পারে বা অন্য কোনোভাবেও যেতে পারে, ওয়্যারলেস মাধ্যমেও যেতে পারে। তারপর আবার সেই ডেটা মডেম হয়ে আবার সার্ভারে চলে যাচ্ছে। এই যে স্টেশন, ওয়ার্ক স্টেশন থেকে সার্ভারে গেল, এর মাঝে কিন্তু কি গেল? ডেটা গেল। এই জন্য এখানে একটা ডেটা কমিউনিকেশন তৈরি হয়েছে। এখন আমরা আসছি যে উৎস কি জিনিস। যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে। অর্থাৎ আমরা আগের চিত্রটাতে যেটা দেখলাম যে আমরা ডেটা এক জায়গা থেকে পাঠাবো, কিন্তু যে ডিভাইস থেকে পাঠাবো তাকে আমরা বলছি হচ্ছে উৎস। যেমন কম্পিউটার একটা ডিভাইস, টেলিফোন ডিভাইস। আমরা আসলে এখানে কম্পিউটারটাকেই বেশি ইউজ করছি, কেননা কম্পিউটার থেকে আমরা ডেটাটা অন্য কোথাও পাঠাবো। এই কম্পিউটারটা এখানে কিন্তু উৎস। আবার এই কম্পিউটারই কিন্তু কখনো আমাদের গ্রাহক যন্ত্র বা ডেস্টিনেশনও হতে পারে। কিন্তু আমি যখন পাঠাচ্ছি এই কম্পিউটার থেকে ডেটা, তখনই কিন্তু এই ডিভাইসটি, এই যন্ত্রটি, তখন আমরা এটাকে বলবো উৎস। প্রেরক বা ট্রান্সমিটার কি জিনিস? উৎস থেকে প্রাপকের নিকট ডেটা পাঠানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আমরা প্রেরক বলবো। তাহলে উৎস থেকে আমরা প্রাপকের কাছে ডাটা পাঠাবো, তাহলে পাঠাতে গিয়ে যে যন্ত্র আমরা ব্যবহার করব তার নামই হচ্ছে প্রেরক বা প্রেরক যন্ত্র। উৎস থেকে সরাসরি ডেটা পাঠানো যায় না, এর জন্যে প্রেরকের প্রয়োজন হয়, যেমন মডেম। তাহলে আমরা কিন্তু কম্পিউটার থেকে, এক কম্পিউটার থেকে সার্ভারে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, দূরবর্তী কোনো কম্পিউটারে সরাসরি ডেটাভাবে পাঠাতে পারি না, আমাদের দরকার হচ্ছে মডেম। এরপরে আসছি যে মাধ্যম কি জিনিস বা মিডিয়া, যার মাধ্যমে ডেটাসমূহ এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরিত হয় তাকে আমরা বলবো হচ্ছে মাধ্যম। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসাবে কেবল, পাবলিক টেলিফোন লাইন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট প্রভৃতি ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে যে এক কম্পিউটার থেকে অন্য দূরবর্তী কোনো কম্পিউটারে যে ডেটা পাঠাচ্ছি, একটা মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু পাঠাচ্ছি। সেই মাধ্যম এখানে কি কি? যে কেবল হতে পারে, পাবলিক টেলিফোন লাইন হতে পারে, রেডিও ওয়েভ হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, স্যাটেলাইট হতে পারে। এইগুলো সবই মাধ্যম। আমরা মাধ্যম সম্পর্কে পরবর্তীতে ডিটেলস আলোচনা করব আর কি। আমরা এরপর আসি রিসিভার কি জিনিস। যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে আমরা গ্রাহক যন্ত্র বা রিসিভার বলব। অর্থাৎ আমাদের মাধ্যম থেকে ডাটা গ্রহণ করবে, মাধ্যম থেকে যে ডেটা গ্রহণ করলো তার নামই হচ্ছে রিসিভার বা গ্রাহক যন্ত্র। গ্রাহক যন্ত্র হিসাবে মডেম ব্যবহার করা হয়, তাহলে মডেম কিন্তু গ্রাহক যন্ত্র। গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে। তো আমরা এখানে মডেম কথাটা একটু বলি। মডেম, MODEM, মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন। অর্থাৎ যখন সেটা প্রেরক হিসেবে কাজ করে মডেম, তখন হচ্ছে মডুলেশনের কাজ করছে। যখন সেটি রিসিভার হিসেবে কাজ করছে তখন কিন্তু ডিমডুলেশনের কাজটি করছে।
এই জন্য মডেমের উদাহরণটা কিন্তু দুই জায়গাতেই আমরা ইউজ করতে পারি। পরবর্তীটা হলো ডেস্টিনেশন বা গন্তব্য। উৎস হতে যে কম্পিউটারের উদ্দেশ্যে ডেটা পাঠানো হয় তাকে গন্তব্য বা ডেস্টিনেশন বলে। আমরা আগে বলেছি উৎস একটা কম্পিউটার হতে পারে, আবার অন্য কোনো কম্পিউটারে যখন আমি ডেটা পাঠাবো সেটাকে আমি ডেস্টিনেশন বলতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে উৎস থেকে যে কম্পিউটারের উদ্দেশ্যে আমরা ডেটা পাঠাবো তাকে আমরা বলছি ডেস্টিনেশন। এটা আমাদের সার্ভারও হতে পারে, সার্ভারও কিন্তু আমাদের একটা ডেস্টিনেশন। আমরা এখন ডেটা কমিউনিকেশনের যে ধারণা সেটা নিয়ে কথা বলবো। ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার হতে কম্পিউটারে অথবা কম্পিউটার হতে অন্য কোনো মাধ্যমে ডেটা আদান প্রদান সম্ভব। তাহলে আমরা কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটারে অথবা কম্পিউটার ও অন্য কোনো মাধ্যমে ডেটা আদান প্রদান আমরা করতে পারি। কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের ডেটা অন্যজনের নিকট বাইনারি পদ্ধতিতে স্থানান্তর করার পদ্ধতিকে আমরা ডেটা কমিউনিকেশন এখানে বলতে পারি। এটাই হলো আমাদের ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনকে অনেক সময় কম্পিউটার কমিউনিকেশনও বলা। আমরা একটু প্রথম দিকে বলেছিলাম আজকের লেকচারে যে আমরা আসলে ডেটা কমিউনিকেশনকেই কিন্তু কম্পিউটার কমিউনিকেশন বলতে পারি। এই ডেটা কমিউনিকেশনের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়, যেমন কম্পিউটার, টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার কেবল, স্যাটেলাইট ইত্যাদি। এইগুলো আমরা এই যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করি ডেটা কমিউনিকেশনের জন্য। আমরা পাশের চিত্রে একটু দেখব যে আমাদের কম্পিউটার থেকে যখন আমরা সিগন্যালটি পাঠাই, অর্থাৎ প্রেরক যন্ত্র থেকে যে পাঠাবো, প্রেরক যন্ত্রটা কিন্তু প্রথমে থাকে ডিজিটাল সিগন্যাল। যখন আমি পাঠাবো অন্য কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তখন কিন্তু সেটা অ্যানালগ সিগন্যাল হিসাবে যাবে। তোমরা এই চিত্রের দিকে খেয়াল করো, কম্পিউটার থেকে কিন্তু কম্পিউটারের মধ্যে কিন্তু ডিজিটাল ডেটা ছিল, সেটা যখন তারের মধ্যে যাচ্ছে সেটা কিন্তু অ্যানালগ হিসাবে যাচ্ছে। এইটি আবার যখন এই যে তারের মধ্য দিয়ে আবার কোনো কম্পিউটারে যাবে, তাহলে আমাদের কোন সিগন্যাল যাচ্ছে? এটা কিন্তু অ্যানালগ সিগন্যাল। সেই সিগন্যাল কিন্তু আবার কম্পিউটারের ভেতরে গিয়ে ডিজিটাল সিগন্যালে পরিণত হবে, তারপর আমরা সেটাকে দেখব। এই কথাটাই এখানে বলা আছে যে একজনের ডেটা অন্যজনের নিকট বাইনারি পদ্ধতিতে স্থানান্তর হচ্ছে, অর্থাৎ বাইনারি মানে বিট আকারে, ডিজিট আকারে কিন্তু হচ্ছে। কিন্তু কিভাবে হচ্ছে? যে প্রথমে ডিজিটাল কিন্তু অ্যানালগে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশনের মোটামুটি একটু ধারণা আমরা পেলাম। আধুনিক ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে যে সকল পর্যায়ে কিন্তু কম্পিউটার জড়িত। আমরা প্রথম দিকে বলেছিলাম যে কম্পিউটার ছাড়া আজকাল কোনো কমিউনিকেশনই আমরা চিন্তা করতে আসলে পারি না। তো আধুনিক কমিউনিকেশন পদ্ধতির সকল পর্যায়ে আসলে কম্পিউটার জড়িত। ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে যোগাযোগ হয় ডেটার মাধ্যমে। আমরা আসলে পাঠাচ্ছি কিন্তু ডেটা, এবং এই কমিউনিকেশনে সিস্টেমে কার্যত মূলত দুটি অংশে এই কাজটি হচ্ছে। একটা হলো ডেটা প্রসেসিং, একটা হলো ডেটা ট্রান্সমিশন। আমরা এখন আসছি যে আসলে ডেটা প্রসেসিংটা কি। কম্পিউটারকে ডেটা প্রসেসিং এর জন্য ফার্স্টে আমরা ইউজ করব, মানে অর্থাৎ এটা ডেটা প্রসেস করবো হলো প্রসেসরের মাধ্যমে। এখন এটা প্রসেসর কোথায় আছে? কম্পিউটারের মধ্যে আছে, অর্থাৎ কম্পিউটারই ফার্স্টে আমাদের ডেটা প্রসেস করে দিয়েছে। এরপর আমরা আসছি যে ডেটা ট্রান্সমিশন। কম্পিউটার কর্তৃক প্রসেসকৃত ডেটা এক স্থান হতে অন্য স্থানে পৌঁছানোর পদ্ধতি হলো ডেটা ট্রান্সমিশন। অর্থাৎ আমাদের ডেটাটা প্রসেস করলো কে? কম্পিউটার। এখন এই কম্পিউটার কর্তৃক যে প্রসেসকৃত ডেটা সেখান থেকে অন্য কোথাও পৌঁছাবো আমরা, মানে সার্ভারে অথবা অন্য কোনো কম্পিউটারে পৌঁছাবো। এই যে পৌঁছানোর যে পদ্ধতি, এটার নামই হলো ডেটা ট্রান্সমিশন।
কম্পিউটার কর্তৃক উৎপন্ন হয় ডিজিটাল ডেটা। তাহলে কম্পিউটার কি ডেটা উৎপন্ন করে? ডিজিটাল ডেটা। এই ডেটা যখন ট্রান্সমিট হয় তখন যায় অ্যানালগ ডেটা হিসাবে, অর্থাৎ তারের মধ্যে দিয়ে যায় কোন ডেটা? অ্যানালগ ডেটা। আবার এই অ্যানালগ ডেটা রিসিভারে এসে পরে ডিজিটাল ডেটা পরিণত হয়। আবার যখন এই অ্যানালগ ডেটা রিসিভারে আসে তখন কি হয়? ডিজিটাল ডেটায় পরিণত হয়। ডেটা ট্রান্সমিশন এর যন্ত্রপাতি হলো মডেম, ট্রান্সমিটার, রিসিভার, সুইচ ইত্যাদি। আমরা যদি পাশের চিত্রটা একটু খেয়াল করি তাহলে যে বর্ণনাটি এখন দিলাম সেটা তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমাদের উৎস বা সোর্স, এই সোর্স থেকে কিন্তু প্রথমে আসলে তৈরি হচ্ছে ডিজিটাল ডেটা। এখন ট্রান্সমিটারের মধ্যে সেটা যে যাচ্ছে সেটা কিন্তু অ্যানালগ ডেটা হিসেবে যাচ্ছে। দেখো অ্যানালগ সিগন্যাল। তাহলে এখানে এটা ছিল ডিজিটাল সিগন্যাল এবং পরবর্তীতে এটা পরিণত হচ্ছে ট্রান্সমিটারের মধ্যে দিয়ে অ্যানালগ সিগন্যাল, একদম অ্যানালগের মধ্যে, দেখো সাইন ওয়েভের মধ্যে আছে। এখন এটা ট্রান্সমিট সিস্টেমের মধ্যে দিয়ে, ট্রান্সমিট সিস্টেমের মধ্যে যাচ্ছে, গিয়ে কোথায় যাচ্ছে? রিসিভারে। তাহলে রিসিভার কি রিসিভ করলো? রিসিভার কিন্তু অ্যানালগ ডেটাকে রিসিভ করেছে, অ্যানালগ সিগন্যাল। এখানে অ্যানালগ সিগন্যাল রিসিভ করলো কে? রিসিভার। কিন্তু অ্যানালগ সিগন্যালটা যখন মানুষ বুঝতে চায় তখন অ্যানালগ সিগন্যাল আবার ডিজিটালে পরিণত করতে হয়। এখন দেখো ডেস্টিনেশনে সেটা পৌঁছালো ডিজিটাল সিগন্যালে, অর্থাৎ টেক্সট হিসাবে। তাহলে আমরা সোর্স থেকে যে টেক্সটটা প্রেরণ করলাম আলটিমেটলি আমরা সেটা দেখতেও পাচ্ছি কিন্তু টেক্সট হিসাবে। মাঝখানে এতগুলো স্তর কিন্তু হচ্ছে, অর্থাৎ প্রথমে ছিল ডিজিটাল সিগন্যাল, তারপরে সেটা হলো অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল হিসাবেই সে গেল রিসিভারে, রিসিভ হওয়ার পরে সেটা আবার ডিজিটাল সিগন্যালে পরিণত হলো এবং আমরা টেক্সট পেয়ে গেলাম। আমরা এখন আসছি যে এর ডেটা যাচ্ছে, তাহলে এর একক নিয়ে আমরা একটু কথা বলবো, যেটার নাম হলো ব্যান্ডউইথ। একটি নির্দিষ্ট সময়ের চ্যানেলের মধ্য দিয়ে যে ডেটা স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ হিসাবে পরিমাপ করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় মানে পার সেকেন্ডে একটা চ্যানেলের মধ্য দিয়ে যে ডেটা স্থানান্তরিত হবে তাকে আমরা বলছি ব্যান্ডউইথ। একে ডেটা ট্রান্সমিশন স্পিডও বলা হয়। এটাকে আমরা আবার ডেটা ট্রান্সমিশন স্পিডও বলি। এই দুটাই ইউজ হয়, ব্যান্ডউইথ অথবা স্পিড, দুটাই ব্যাপকভাবে ইউজ হয়। ডেটা ট্রান্সমিশন স্পিড এর একক হলো বিট পার সেকেন্ড এবং সংক্ষেপে আমরা বলি হলো বিপিএস, বিট পার সেকেন্ড। নির্দিষ্ট পরিমাণ বিপিএস যখন ডেটা ট্রান্সমিশনের গতির একক হিসাবে চিহ্নিত হয় তখন সেটিকে ব্যান্ড বা ব্যান্ডউইথ বলে। তাহলে এই জিনিসটা দেখো যে নির্দিষ্ট পরিমাণ বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড যখন ডেটা ট্রান্সমিশন গতির একক হিসাবে চিহ্নিত হয় তখন এটাকে আমরা বলছি হলো ব্যান্ড বা ব্যান্ডউইথ। বিট হলো বাইনারি ডিজিট, বিট বিআইটি, বিআই বাইনারি, আর এখানে ডিজিট একসঙ্গে আসছিল, বাইনারি ডিজিট মানে হলো বিট। বাইনারি 0 অথবা 1 এগুলোই হচ্ছে আমাদের বিট। তাহলে 0 অথবা 1 এগুলোকে আমরা কি বলছি? বিট। তাহলে 8 বিট ইকুয়াল হলো 1 বাইট, অর্থাৎ 8 বিটে 1 বাইট, 8 বিটে হবে 1 বাইট। আমরা এখানে সচরাচর যেগুলো ইউজ করি তোমাদের সেই তুলনাটা একটু দিচ্ছি। 1 kbps এটাকে আমরা বলবো কিলো বিটস পার সেকেন্ড, অর্থাৎ 1024 বিট, এটাতে 1 কিলো বিটস পার সেকেন্ড হচ্ছে। তাহলে 1024 কিন্তু এখানে অনেক সময় কিন্তু অনেক বইয়ে লেখা আছে 1000, কিন্তু 1000 না, 1024। 1024 বিট ইকুয়াল টু 1 কিলো বিটস পার সেকেন্ড। এরপরে আসছে আমরা 1 mbps। এই কথাটার সঙ্গে তোমরা খুব পরিচিত। 1 mbps এটা হলো মেগা বিটস পার সেকেন্ড।
1024 কিলোবিটস ইকুয়াল টু 1 মেগাবিটস পার সেকেন্ড। 1024 কিলোবিটস পার সেকেন্ড ইকুয়াল টু 1 মেগাবিটস পার সেকেন্ড। এবং তোমরা জিবির সঙ্গে পরিচিত, তাহলে 1 জিবিপিএস এটা হলো গিগাবিটস পার সেকেন্ড। তোমরা যখন ডেটা কেনো মোবাইলে, তখন তোমরা যে কত জিবি ডেটা কিনলে এটা কিন্তু বলো। তাহলে এখানে আমরা 1024 মেগাবিটস পার সেকেন্ড ইকুয়াল টু হলো 1 গিগাবিট পার সেকেন্ড। অর্থাৎ আমরা বলবো যে 1024 মেগাবিট ইকুয়াল টু 1 গিগাবিট। তো আশা করি এই জিনিসটা তোমরা প্র্যাকটিক্যালি যদি ইউজ করো এটা তোমরা একদম ক্লিয়ার। আমরা এখন আসি ডেটা কমিউনিকেশনের গতির শ্রেণীবিভাগ। ডেটা ট্রান্সমিশন গতির উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশন গতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমরা একটু আগেই তোমাদের বললাম যে আমরা ডেটা পাঠাচ্ছি কিন্তু চ্যানেলের মাধ্যমে, তাহলে তার গতির উপর ভিত্তি করে আমরা 3 শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হলো ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। তোমরা এই টার্মগুলোর সঙ্গে বেশ পরিচিত, বিশেষ করে ব্রডব্যান্ডের সঙ্গে। তো আমরা ন্যারো ব্যান্ড কাকে বলবো? ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 300 বিপিএস বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এই ব্যান্ড ধীরগতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে আমাদের দরকার হলো স্পিড কম, সেখানে আমরা আসলে ন্যারো ব্যান্ড ইউজ করি, অর্থাৎ ডেটা খুব ধীরে ধীরে সেখানে যায়। সাধারণত টেলিফোনের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়, যেহেতু শব্দ তরঙ্গ সাধারণত 300 হার্টজ থেকে 3400 হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে, তাই অডিও স্পেকট্রাম এর সাথে সমন্বিতভাবে শব্দ ধারণে ব্যবহার করা হয়। তবে বর্তমানে তুলনামূলকভাবে খুব কম দূরত্বে এবং হাই কোয়ালিটি ভয়েস ডেটা প্রয়োজন নেই এমন যোগাযোগের জন্য ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। যেমন ওয়াকিটকি, ব্লুটুথ, পেজার, এদের যোগাযোগের জন্য ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। আমরা এখন আসছি যে ভয়েস ব্যান্ড কী জিনিস। ভয়েস ব্যান্ডের গতি সাধারণত 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। তাহলে ভয়েস ব্যান্ডের গতি কিন্তু ন্যারো ব্যান্ড থেকে অনেক বেশি। এটা 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত টেলিফোনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কিবোর্ড থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে প্রিন্টারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন কম্পিউটার থেকে কোনো কিছু প্রিন্ট করছি, তখন কিন্তু কম্পিউটার থেকে ডেটা দিচ্ছি প্রিন্টারে, কম্পিউটার থেকে ডেটা প্রিন্টারে দিচ্ছি। তাহলে এই ডেটা যে চ্যানেলের মধ্যে যাচ্ছে, তাহলে সেটা যে যাচ্ছে এটা আমরা ভয়েস ব্যান্ড অর্থাৎ এই মিডিয়াম ব্যান্ড এর মাধ্যমে কিন্তু আমরা ব্যবহার করছি। অথবা এক কম্পিউটার থেকে যদি অন্য কম্পিউটার ডেটা পেটাই যেখানে তার দিয়ে যাচ্ছে, অথবা কম্পিউটার থেকে যদি আমরা প্রিন্টারে, অথবা কম্পিউটার থেকে কিবোর্ড থেকে আমরা কিবোর্ডে লিখছি, সেখান থেকে কম্পিউটার মনিটরে আমরা দেখছি, তাহলে কিবোর্ড থেকে তো ডেটা যাচ্ছে। এই ডেটাগুলো কিন্তু যাচ্ছে আমাদের এই মধ্যম গতির এই ভয়েস ব্যান্ডের মাধ্যমে। আমরা একটু আগে তোমাদের যে দুটি জিনিস পড়ালাম, একটা আমাদের ছিল ন্যারো ব্যান্ড আর একটা হলো ভয়েস ব্যান্ড। আমরা সে দুটির এখানে একটা উদাহরণ আমরা বলেছি, সেটা দেখছি যে ওয়াকিটকি। তাহলে ওয়াকিটকি কোন ব্যান্ডের জন্য প্রযোজ্য? এটা হলো ন্যারো ব্যান্ডের জন্য। আর টেলিফোন এটা হচ্ছে আমাদের ভয়েস ব্যান্ডের জন্য প্রযোজ্য হচ্ছে। উদাহরণ এগুলো। আমরা এখন আসি সবচেয়ে যেটা আলোচিত ব্যান্ড, সেটা হলো ব্রডব্যান্ড। তোমরা এটার সঙ্গে খুবই পরিচিত। এখন উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তরের জন্য ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। অর্থাৎ খুব দ্রুত যদি আমরা ডেটা স্থানান্তর করতে চাই, সেখানে আমরা ব্যবহার করি ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডে বিস্তৃত ব্যান্ডউইথ এবং অধিক তথ্য বহনের ক্ষমতা থাকে। এর গতি 1 MBPS এর চেয়ে বেশি হয়ে থাকে। অনেক গতি সম্পন্ন ব্রডব্যান্ড। অর্থাৎ
ওই চ্যানেলের মধ্য দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু ডেটা ট্রান্সফার হয়। ব্রডব্যান্ড ইন্টারনেট এটা কি জিনিস সেটা আমরা কথা বলব। ব্রডব্যান্ড ইন্টারনেট হলো উচ্চ গতির ইন্টারনেট কানেকশান। ব্যবহারকারীর অবস্থা, মূল্য, এটি টেলিফোন নাকি ওয়্যারলেস মিডিয়া, কার সাথে সংযুক্ত, এসব ফ্যাক্টরের উপর ভিত্তি করে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান কয়েক রকম হতে পারে। আমরা কিন্তু যে ব্রডব্যান্ড কানেকশান শুধুমাত্র আমাদের তারের মাধ্যমে নিব এরকম না, বিভিন্ন রকম হতে পারে, সেগুলো আমরা কথা বলব। তো প্রথমেই আমরা আসছি ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল লাইন, অর্থাৎ ব্রডব্যান্ড কানেকশানের যে বিভিন্ন রকম বা পদ্ধতি সেগুলোর কথা বলছি। একটা হলো ডিএসএল লাইন, একটা হলো কেবল মডেম পদ্ধতি, ফাইবার কানেকশান, অর্থাৎ তোমরা এটা খুব পরিচিত অপটিক ফাইবার কানেকশান, ওয়্যারলেস কানেকশান, স্যাটেলাইট কানেকশান, ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন, মোবাইল ব্রডব্যান্ড। এতভাবে কিন্তু আমরা আসলে ডেটা ট্রান্সফার ব্রডব্যান্ড পদ্ধতিতে করতে পারি। প্রথমটা হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটি একটি তারভিত্তিক ট্রান্সমিশন প্রযুক্তি যা ট্র্যাডিশনাল টেলিফোন লাইনের মধ্য দিয়ে দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এর ব্যান্ডউইথ 10 kbps থেকে কয়েক mbps পর্যন্ত হতে পারে। সাধারণত টেলিফোন লাইন আছে এমন বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে ডিএসএল ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। এর ডেটা উৎস থেকে গন্তব্যের উপরে নির্ভর করে, অর্থাৎ উৎস কোথায় আছে এবং আমরা গন্তব্য কোথায় এর মধ্যে স্পিডটা নির্ভর করছে দূরত্বের উপর। আমরা এখন আসছি কেবল মডেম কানেকশান। কেবল মডেম কানেকশান ডিশ লাইন কানেকশান দেওয়া কোঅ্যাক্সিয়াল কেবলের মাধ্যমে ব্রডব্যান্ড কানেকশান দেওয়াকে কেবল মডেম ব্রডব্যান্ড কানেকশান বলা। অনেক বাসাতে যেখানে ডিশেল লাইন অর্থাৎ আমরা যে টিভি দেখি সেখানেও কিন্তু আমরা কিছু তথ্য পাঠাচ্ছি, অর্থাৎ এই যে টিভি লাইন ডিশ লাইন আমরা যেটা বলি তার মধ্য দিয়েও আমরা এটা একটা কোঅ্যাক্সিয়াল কেবল, তার মধ্যে দিয়েও আমরা এখানে ডেটা পাঠাচ্ছি। সাধারণত কেবল টিভি অপারেটরগণ এ ধরনের কানেকশান প্রোভাইড করে থাকে, অর্থাৎ যারা মানে আমরা বলি যে কেবল টিভি অপারেটর তারা এই ধরনের কানেকশান সাধারণত দিয়ে থাকে। আমরা আসছি ফাইবার কানেকশান। অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করে দেয়া ইন্টারনেট কানেকশানকে ব্রডব্যান্ড ফাইবার কানেকশান বলে। অত্যন্ত আসলে এগুলো অত্যন্ত দ্রুত গতির আমরা অপটিক ফাইবার কানেকশান বলি। অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে ডেটা আলোর গতিতে চলাচল করে বিধায় কেবল মডেম কানেকশানের তুলনায় এই ব্রডব্যান্ড কানেকশান 10 থেকে 100 mbps বেশি গতিতে ডেটা স্থানান্তর করতে পারে। এই কানেকশানটি এখন ব্রডব্যান্ডের জগতে বেশি ব্যবহার করা হচ্ছে। ফাইবার অপটিক কানেকশান অত্যন্ত অত্যন্ত দ্রুত গতির কানেকশান এটা, এবং আমাদের আসার কথা প্রায় সব জেলা শহরগুলোতেই কিন্তু এখন ফাইবার অপটিক কানেকশান, কিছু কিছু থানা লেভেলেও এই ফাইবার অপটিক কানেকশান এবং দু একটা ইউনিয়ন লেভেলেও কিন্তু এটা চলে গেছে এই ফাইবার অপটিক কানেকশান। অত্যন্ত দ্রুত গতির ব্রডব্যান্ড লাইন এটা। এরপর আসছে ওয়্যারলেস কানেকশান। তারবিহীন ব্রডব্যান্ড কানেকশানকে ওয়্যারলেস কানেকশান বলা হয়, অর্থাৎ তার ছাড়াও কিন্তু আমরা ব্রডব্যান্ড কানেকশান নিতে পারি। এটাকে আমরা বলবো যে তারবিহীন ব্রডব্যান্ড বা ওয়্যারলেস কানেকশান। এই ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার এবং ব্যবহারকারীর মধ্যে রেডিও লিঙ্কের মাধ্যমে ডেটা স্থানান্তরিত হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে যে যারা ব্যবহারকারী তারা ডেটাটা পাচ্ছে কিভাবে? রেডিও লিঙ্কের মাধ্যমে ডেটাটা পাচ্ছে। সাধারণত রিমোট এরিয়া এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলে এই ধরনের কানেকশান বেশি ব্যবহার হয়ে থাকে।
যেখানে রিমোট এরিয়া, অর্থাৎ যেখানে আসলে তার টানানো সম্ভব নয়, এই সমস্ত ক্ষেত্রে আমাদের ওয়্যারলেস কানেকশানটা বেশি ব্যবহার করা হয়। এবং খুব ঘনবসতিপূর্ণ অঞ্চলে দেওয়া হয়। কেন দেওয়া হয়? যে এই ক্ষেত্রে যদি আমরা অপটিক ফাইবার কানেকশান বসাই তাহলে তার খরচ বেশি পড়ে যায়। যেহেতু ঘনবসতি মানে সবাই কাছাকাছি আছে, তাহলে আমাদের সেখানে যদি ওয়্যারলেস কানেকশান করা হয় তাহলে সিগন্যাল দ্রুতই সবার কাছে চলে যাচ্ছে, খুব কাছাকাছি থাকার জন্য সহজে রিসিভ করতে পারছে, এই জন্য সেখানে ওয়্যারলেস কানেকশান দেওয়া হয়। এরপর আসছে স্যাটেলাইট কানেকশান। ভূপৃষ্ঠের উপরে ভূকক্ষপথে স্থাপিত স্যাটেলাইট যেভাবে টেলিফোন এবং টেলিভিশন সার্ভিসের জন্য ডেটা লিঙ্ক প্রদান করে, ঠিক একইভাবে এটি ব্রডব্যান্ড কানেকশান লিঙ্কও প্রদান করে। এটি ওয়্যারলেস কানেকশান এর বিকল্প একটা রূপ। যে সমস্ত অঞ্চলে ফিজিক্যাল কানেকশান স্থাপন করা দুরূহ, সেসব অঞ্চলে স্যাটেলাইট ব্রডব্যান্ড কানেকশান, ইন্টারনেট কানেকশান সংযোগ প্রদান করা। এটা অত্যন্ত একটা ভালো কানেকশান। যদি অপটিক্যাল ফাইবার কানেকশানও হয় অত্যন্ত দ্রুত, তাও মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, কোথাও হয়তো লাইনের তারটা কেটে গেল। কিন্তু স্যাটেলাইট কানেকশানে যেহেতু তারের কোনো ব্যাপার এখানে নেই, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কানেকশান হচ্ছে, এই কানেকশানটি অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক। আমাদের পরবর্তীটা হলো ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন, বিপিএল। হাই বা লো ভোল্টেজ বৈদ্যুতিক কানেকশানের মধ্য দিয়ে ব্রডব্যান্ড কানেকশান প্রদান করার পদ্ধতিকে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন বলে। আমাদের এই ধরনের কানেকশান খুবই উপযোগী, কেননা সর্বত্রই কিন্তু বৈদ্যুতিক লাইন আছে, তাই নতুনভাবে তার টানানোর আমাদের প্রয়োজন হয় না। তাহলে আমরা এখানে আমাদের দেশের কথা যদি চিন্তা করি, প্রত্যেকটা জায়গাতেই আমাদের বিদ্যুতের লাইন আছে। এই বিদ্যুতের লাইন এর মধ্য দিয়েও কিন্তু আমরা ডেটা ট্রান্সমিট করতে পারি, ব্রডব্যান্ড লাইন দিতে পারি। তাহলে এইটাকেই আমরা বলছি হলো ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন। এরপর আমরা আসছি মোবাইল ব্রডব্যান্ড। তারবিহীন মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি অ্যাক্সেস করা হয়ে থাকে 3G, 4G এবং 5G এবং LTE সক্রিয় স্মার্টফোন বা মোবাইল সিমযুক্ত মডেমের মাধ্যমে। সবচেয়ে দ্রুতগতি তারবিহীন প্রযুক্তি LTE ইন্টারনেট ব্রাউজিং বা ডাউনলোড আপলোডের ক্ষেত্রে সর্বোচ্চ 150 MBps পর্যন্ত স্পিড প্রদান করতে সক্ষম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই মোবাইল ডেটা ইউজ করো এবং আমাদের দেশে 4G স্পিডে ডেটা এখন চলছে। এটা আসলে মোবাইল ব্রডব্যান্ড, তোমরাই বরং এটা বেশি ব্যবহার করে থাকো। আমরা ব্রডব্যান্ড কানেকশানের যে সুবিধা সেটা নিয়ে কথা বলি। ব্রডব্যান্ড কানেকশানের সুবিধা কিসের তুলনা? আমরা একটু আগেও কিন্তু দেখেছি যে ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ড, সেই তুলনায় কিন্তু ব্রডব্যান্ড অনেক সুবিধা, এবং আমরা কিন্তু এখন সবাই ব্রডব্যান্ড আমাদের বিশেষ করে ইন্টারনেটের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে সুবিধা কী কী? যে মুহূর্তের মধ্যে ইন্টারনেট থেকে ছবি, ভিডিও ডাউনলোড এবং আপলোড করা। তোমরা যে আমার লেকচারটি যে শুনছো, তাহলে সরাসরি যে শুনছো, এখানে কিন্তু আমাদের এই ব্রডব্যান্ড কিন্তু এই সুবিধাটা দিচ্ছে। আমাদের যদি মানে ভয়েস ব্যান্ড হতো তাহলে এটা সরাসরি সম্ভব ছিল না। আর একটা জিনিস, যেখানে ব্রডব্যান্ড কানেকশানের গতি ডায়াল আপ কানেকশানের গতির চেয়ে 100 গুণ বা তারও বেশি। ব্রডব্যান্ড কানেকশানের মাধ্যমে টেলিভিশনের অনুষ্ঠান দেখা যায়। আমরা আজকাল এটা অহরহ করছি বিভিন্ন দেশে, যে আমরা যে ডিশ লাইনের মাধ্যমে টিভিটা দেখেছি, এবং একটু আগে বলেছি ডিশ লাইনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ সম্ভব। যদি আমাদের ব্রডব্যান্ড কানেকশান অপটিক্যাল ফাইবারের মাধ্যমেও হয় অথবা 4G বা 5Gর মাধ্যমেও হয়, তাহলে আমরা সরাসরি টিভি দেখতে পারব, কেননা এখানে কোনো বাফার নেই। অর্থাৎ
কোনো একটা প্রোগ্রাম দেখছি, সরাসরি লাইভ প্রোগ্রাম হয়ে যাবে, এখানে কোনো বাপার অর্থাৎ ডাটা ডাউনলোড হবে তারপর আমরা দেখবো, এরকম কখনো হবে না। স্বতন্ত্রভাবে টেলিফোনে কথা বলা যায়, অর্থাৎ যেহেতু এই লাইনের স্পিড খুবই বেশি, তাহলে এই লাইনের মাধ্যমে কিন্তু ব্রডব্যান্ড লাইনের মাধ্যমে কিন্তু আমরা টেলিফোনেও কথা বলতে পারি, একদম মানে বোঝাই যাবে না এটা যে টেলিফোন লাইন না ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন মধ্যে কথা বলছি। আমরা অলরেডি এটা কথা বলেও থাকি। তোমরা বিভিন্ন ধরনের যে ইন্টারনেটের মাধ্যমে যে কথা বলে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করো, এটা কিন্তু আমাদের সাধারণ যে টেলিফোন লাইন এগুলো থেকে আরও সহজলভ্য, অত্যন্ত খরচ কম, বিশেষ করে বহির্বিশ্বে কথা বলার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে, নেট থাকলেই চলে, সেখানে টেলিফোন লাইনের কোনো প্রয়োজন হয় না, কত ইজি কথা বলা যাচ্ছে শুধুমাত্র ব্রডব্যান্ড কানেকশানের জন্য। আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যায়। যখন তোমার বাসাতে ইন্টারনেট লাইন থাকে, ব্রডব্যান্ড লাইন, তখন তোমার চিন্তা করতে হবে না যে তুমি কত মেগাবাইট খরচ করলা, কতটুকু আছে। কেননা তোমরা যারা মোবাইল ব্যবহার করে ডেটা কেন কোনো কোম্পানির কাছ থেকে, তখন তোমরা চিন্তা করো যে 1 GB ডেটা কিনেছি, একটি ক্লাস দেখতেই তো 1 GB ডেটা শেষ হয়ে গেল। কিন্তু যদি ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন, অপটিক্যাল ফাইবার লাইন মাধ্যমে ব্রডব্যান্ড তোমার বাসায় থাকে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে না যে তুমি কত জিবি ডেটা ইউজ করলে, বরং তোমাকে 1 মাসে তোমাকে বিল দিতে হচ্ছে। অর্থাৎ তুমি সেখানে বেশি ব্যবহার করলেও যে বিল, কম ব্যবহার করলেও সেই একই বিলই তুমি আমাদের দেশে দিতে হচ্ছে। তো আমরা এখন আসছি যে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, যদিও সরাসরি সিলেবাসের সঙ্গে নয়, তবু এটা তোমাদের একটু জানা দরকার বিধায় আমরা এই সম্পর্কে কিছু আলোকপাত করব। তো আমাদের যে স্যাটেলাইটটি আমাদের সরকার উৎক্ষেপণ করেছে সেটার নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তার মানে আমরা এর পরবর্তীতে আরও স্যাটেলাইট উৎক্ষেপণ করব, যেটা 2, 3, 4, 5 এভাবে, আমার মনে হচ্ছে এটাই আর কি। এর মাধ্যমে বিশ্বের 57তম দেশ হিসাবে কিন্তু এখন বাংলাদেশ পরিচিত, অর্থাৎ আমাদের যোগাযোগ স্যাটেলাইট আছে। এটি নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস এলেনিয়া নামে, ফ্রান্সের একটি প্রতিষ্ঠান নির্মাণ করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 একটি জিও স্টেশনারি স্যাটেলাইট। তার মানে হলো আমাদের ভূপৃষ্ঠের রেসপেক্টে এটা স্থির অবস্থায় আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ 26টি কু ব্যান্ড এবং 14টি সি ব্যান্ড মিলে মোট 40টি ট্রান্সপন্ডার আছে। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে টেরেস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা এবং সকল সেবা নিশ্চিত করবে। আমরা এখন আমাদের টেলিভিশন যে অপারেটরগুলো আছে সবাই এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই আমাদের এই সেবাগুলো দিচ্ছে। তো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। তোমরা যারা ধৈর্য সহকারে এটি শুনলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা এটা খুব ভালো করে পড়বে, কেননা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুব বাস্তব একটি জিনিস যেটা তোমাদের প্রয়োজন হয়, সেগুলোই তোমাদেরকে পড়ানো হলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।